একটা কথাকে তো আমরা সবাই জানি যে সুপারহিরো মুভিগুলো খুব বেশি টাকাকে কামিয়ে থাকে। মুভি ফ্যান্সরা এই সমস্ত মুভিগুলোকে খুবই পছন্দ করে, কিন্তু আজকের সময়ে সুপারহিরো মুভিগুলো অত বেশি পরিমাণে টাকাকে কামাচ্ছে না। কিন্তু আজও কিছু কিছু সুপারহিরো ক্যারেক্টার রয়েছে যাদের মুভিগুলো খুবই বেশি টাকাকে কামায়, এবং আজকে আমরা ওই সমস্ত ক্যারেক্টারদেরকে নিয়েই কথা বলতে চলেছি। প্রত্যেকটি সুপারহিরো মুভিকে বানানোর জন্য খুবই বেশি টাকা খরচ হয়ে থাকে, এবং মুভি থেকে প্রফিট কামানো খুব বেশি একটি কষ্টকর কাজ হয়ে থাকে। কারণ হলিউডের মধ্যে কোনো মুভিকে বানাতে যতটা পরিমাণে টাকা খরচ হয় তার থেকে 2.5 গুণ টাকা বেশি কামানোর পর থেকেই ওই মুভিটি থেকে প্রফিট কামানো শুরু হয়। বেসিক্যালি সুপারহিরো মুভিগুলো বেশি পরিমাণে প্রফিট তো দিয়ে থাকে, কিন্তু ওই সমস্ত মুভিগুলোকে বানানোর জন্য অন্যান্য মুভিগুলোর থেকেও বেশি পরিমাণে খরচা হয়। এই জন্যই মার্ভেলকে ওন করা ডিজনি এবং ডিসিকে ওন করা ওয়ার্নার ব্রাদার্স সবকিছুকে চিন্তা করে ওই সমস্ত ক্যারেক্টার গুলোকে বেছে নেয় যাতে তারা সুপারহিরো মুভিগুলো থেকে প্রফিটকে কামাতে পারে। কিন্তু এমন কিছু কিছু সুপারহিরো ক্যারেক্টার রয়েছে যাদেরকে নিয়ে কোন রকম সুপারহিরো স্টুডিওদেরকে চিন্তা করারই দরকার নেই, কারণ আমরা খুব ভালোভাবেই জানি যে মার্ভেলের এতটা বেশি গ্রোথের পেছনে আয়রন ম্যান মুভিটি খুবই মুখ্য ভূমিকাকে পালন করেছিল। এমনকি আপনি কি জানেন কি ভেনম মুভি কখনোই লসকে করেনি? এমনকি সোনি ফ্র্যাঞ্চাইজের সব থেকে বেশি আয় করা মুভিগুলোর মধ্যে 3টি মুভি তো স্পাইডারম্যানেরই রয়েছে। এই ভিডিওতে আমরা র্যাঙ্ক করতে চলেছি ওই সমস্ত সুপারহিরো ক্যারেক্টার গুলোকে যাদের মুভিগুলো কখনোই ফ্লপ হতে পারে না। নাম্বার 10, ভেনম। প্রথম ভেনম মুভিটি সোনি ফ্র্যাঞ্চাইজের স্পাইডারম্যান ইউনিভার্সকে ক্রিয়েট করেছিল। সোনি আগে থেকে মার্ভেল স্টুডিওর সাথে মিলে স্পাইডারম্যানকে সিভিল ওয়ার, স্পাইডারম্যান হোমকামিং এবং অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের মধ্যে দেখিয়ে ফেলেছিল, কিন্তু সোনিকে স্পাইডারম্যানের সাথে জুড়ে থাকা বাকি সমস্ত ক্যারেক্টারগুলোকেও ইন্ট্রোডিউস করতে হতো। এর থেকে আগে সোনি ভেনমকে 2007 সালে আসা স্পাইডারম্যান 3 মুভির মধ্যেও দেখিয়েছিল, কিন্তু তখনকার সময়ে ভেনমকে দেখে অডিয়েন্সের অতটাও ভালো রেসপন্স ছিল না। কিন্তু সোনি যখন সাল 2018 মধ্যে ভেনম মুভিকে নিয়ে আসে তখন এই জায়গার মধ্যে একটি বড় অ্যাডভান্টেজ ছিল। এই সময়ের মধ্যে সুপারহিরো মুভিগুলো পুরোপুরি ভাবে পিক ফর্মে ছিল, কারণ ওই বছরের মধ্যে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে থ্যানোস চুটকিকে বাজিয়ে ইউনিভার্সের অর্ধেক পপুলেশনকেই শেষ করে দেয়। ওই সময়ের মধ্যে সমস্ত সুপারহিরো ফ্যান্সরাই খুবই জোশের মধ্যে ছিল। এই জোশের জন্যই ভেনম মুভিটি $100 মিলিয়ন তৈরি হয়ে $850 মিলিয়ন আয় করে নেয়। এই মুভির মধ্যে সমস্ত অডিয়েন্সরাই অ্যাডি এবং ভেনমের জড়িকে খুবই পছন্দ করতে শুরু করে, কিন্তু তখনও মানুষরা এই মুভিটির সাফল্যতার পেছনে সুপারহিরো জনরাকেই মনে করতে শুরু করে। কিন্তু মানুষের চিন্তা বদলে যায় সাল 2021-এর মধ্যে, যখন ভেনমের দ্বিতীয় মুভিটি এসেছিল। এই মুভিটির মধ্যে কোন রকম সেন্স তো ছিল না। এই মুভিটির রান টাইম এতটাই কম ছিল যে যার ফলে সবাই মনে করতে থাকে মুভি শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। কিন্তু এরপরে ওই মুভিটি $110 মিলিয়ন তৈরি হয়ে $500 মিলিয়ন আয় করে নেয়, এবং এই সময়টি ছিল প্যান্ডামিকের পরের সময়। এর ফলে সবাই তো অবাক হয়ে যায় যে এই মুভিটি এতটা টাকাকে কিভাবে কামালো। এবং 2024-এর মধ্যে যখন তৃতীয় এবং শেষ ভেনম মুভিটি আসে তখন সুপারহিরো ফ্যানরা এই মুভিকে আগের মতো তো অতটা পছন্দ করছিল না, কিন্তু এরপরে ওই মুভিটি $110 মিলিয়ন তৈরি হয়ে $478 মিলিয়ন আয় করে নেয়, এবং বেসিক্যালি এই মুভিটির আয় প্রথম ভেনম মুভিটির প্রায় অর্ধেক টাকা ছিল। কিন্তু এরপরও ভেনম ফ্র্যাঞ্চাইজের কোন মুভিটি সোনিকে কোনো প্রকার লস দেয়নি, বরং এই মুভিটি স্পাইডারম্যানের অন্যান্য সমস্ত মুভিগুলোর জন্য ফান্ডিংকেও রাইজ করে। এখান থেকেই বোঝা যায় যে ভেনম একটি প্রফিটেবল সুপারহিরো ক্যারেক্টার। নাম্বার 9, ক্যাপ্টেন আমেরিকা। প্রথম ক্যাপ্টেন আমেরিকা মুভিটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সকে তৈরি করা ওই 6টি মুভির মধ্যে একটি মুভি ছিল। এমনকি মুভিটির কাহিনীও অনেকটাই অসাধারণ ছিল, কিন্তু এরপরে ওই মুভিটিকে সুপারহিরো ফ্যান্সরা অতটাও বেশি পছন্দ করছিল না। কিন্তু যখনই অ্যাভেঞ্জার্স এর প্রথম মুভিটি এসে যায় তখন সমস্ত সুপারহিরো জনরার মধ্যেই আগুন লেগে যায়, বিশেষ করে ক্যাপ্টেন আমেরিকার মুভিগুলোর মধ্যে, যেখানে প্রথম ক্যাপ্টেন আমেরিকা মুভিটি $200 মিলিয়ন তৈরি হয়ে মাত্র $370 মিলিয়ন আয় করতে পেরেছিল। অন্যদিকে দ্বিতীয় ক্যাপ্টেন আমেরিকা মুভিটি অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার মুভিটি $175 মিলিয়ন তৈরি হয়ে $700 মিলিয়ন আয় করতে পেরে
গিয়েছিল। প্রথম অ্যাভেঞ্জার্স মুভিটি আসার সাথে সাথেই মার্ভেলের জাদু চারিদিকে ছড়িয়ে যেতে শুরু করে। কিন্তু এখানে তো মানতেই হবে যে ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার মুভিটি একটি অসাধারণ মুভি ছিল। কিন্তু এরপরে মার্ভেল পরবর্তী ক্যাপ্টেন আমেরিকার মুভির মধ্যে খুবই বড় একটি পদক্ষেপকে নিয়ে নেয়, যেখানে আমরা মার্ভেল কমিকের একটি ফেমাস স্টোরি লাইনকে দেখতে পাই, যেটি ছিল ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার। এই মুভিটির মধ্যে আমরা প্রায় সমস্ত ধরনের সুপারহিরোকেই দেখতে পাই, যার ফলে এই মুভিটি অ্যাভেঞ্জার্স মুভির মতোই টাকাকে আয় করতে পেরেছিল। এই মুভিটি $250 মিলিয়ন তৈরি হয়ে $1.15 বিলিয়ন আয় করতে পেরে যায়। স্টিভ রজার্সের ক্যাপ্টেন আমেরিকা অ্যাভেঞ্জার্সের ট্রিনিটির মধ্যে একটি মেম্বার ছিল। এমনকি সিভিল ওয়ারের পরেও এই ক্যারেক্টারটিকে নিয়ে মার্ভেল যতগুলোই মুভিকে বানাতো, তখনও প্রত্যেকটি মুভি ভালোভাবে আয় করত। কিন্তু মার্ভেল এখনের সময় এই কথাটিকে স্যাম উইলসনের ক্যাপ্টেন আমেরিকাকে নিয়ে বলতে পারবে না, যার পরিস্থিতি এখন প্রথম ক্যাপ্টেন আমেরিকা মুভির থেকে কিছুটাই ভালো। নাম্বার 8, থরের মুভিগুলো আসলে এর থেকেও ভালো কিছুকে ডিজার্ভ করে, কিন্তু মার্ভেল স্টুডিও প্রথমে বুঝতে পারছিল না তাদের এই গড অফ থান্ডারকে নিয়ে কেমন ধরনের মুভিকে বানানো উচিত। প্রথম থর মুভিটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জন্য বেসকে তৈরি করছিল, এই জন্যই ওই মুভিটিকে জাজ করা অতটাও ঠিক কাজ হবে না, যেখানে এই মুভিটি $115 মিলিয়ন তৈরি হয়ে প্রায় $450 মিলিয়ন আয় করে নেয়। এই মুভিটি তো খুবই সিম্পল ছিল, কিন্তু থরের এই ক্যারেক্টারটি সাইন পায় অ্যাভেঞ্জার্স এর প্রত্যেকটি মুভির মধ্যে, যার ফলে দ্বিতীয় থর মুভি অর্থাৎ থর ডার্ক ওয়ার্ল্ড মুভিটি $250 মিলিয়ন তৈরি হয়ে $640 মিলিয়ন আয় করে নেয়। এই সময়ের মধ্যে ফ্যান্সরা থরকে দেখার জন্য খুবই বেশি উৎসুক ছিল, কিন্তু থর ডার্ক ওয়ার্ল্ড মুভিটি অতটাও ভালো ছিল না। এই জন্যই সুপারহিরো ফ্যান্সরা থরকে নিয়ে অনেকটাই ফ্রাস্ট্রেট হয়ে যায়। কিন্তু এরপরে আবার থর অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রনের মধ্যে সাইন করে। এরপরে মার্ভেল নিজের স্ট্র্যাটেজিকেও চেঞ্জ করে দেয় এবং আমাদের সামনে এসে যায় নতুন ডাইরেক্টর টাইকা ওয়াটিটি, যিনি সমস্ত সুপারহিরো ফ্যান্সকে বলে দেয় যে এইবারে থরকে স্যাড এবং সিরিয়াস দেখানোর জায়গায় ফানি এবং কালারফুল দেখানো হবে। এমনকি মুভির মধ্যে হাল্ককেও অ্যাড করা হয় এবং এখানেই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের স্টোরি লাইনও পারফেক্ট ভাবে মার্জ হয়ে যায়। এরপরে থর র‍্যাগনারক মুভিটি যখন ফ্যান্সদের সামনে এসে যায়, তখন রিয়াকশন সব দিক থেকেই ভালো আসে। এই মুভিটি $180 মিলিয়ন তৈরি হয়ে $855 মিলিয়ন আয় করে নেয়। এই মুভিটি তো প্রপার ভাবেই একটি হিট ছিল, এমনকি থরের জন্য এমন ধরনের মুভি পারফেক্ট হয়ে থাকে। এরপরে থর আবার সাইন করে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার এবং অ্যাভেঞ্জার এন্ড গেমের মধ্যে, কিন্তু এরপরে ডাইরেক্টর টাইকা ওয়াটিটি থর র‍্যাগনারকের ফর্মুলাকে আর রিপিট করেনি, কিন্তু এরপরেও থরের এই মুভিটি ভালোভাবেই সাইন করে। এর ফলে এই মুভিটি $250 মিলিয়ন তৈরি হয়ে $750 মিলিয়ন আয় করে নেয়। মার্ভেলের ভাষাতে এটি একটি প্রফিটেবল মুভি ছিল। এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে থর একটি প্রফিটেবল ক্যারেক্টার। নাম্বার 7, গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি। আয়রন ম্যান, থর এবং ক্যাপ্টেন আমেরিকা এই সমস্ত ক্যারেক্টারদের নামকে বানাতে অ্যাভেঞ্জার মুভিগুলোরও খুবই বেশি হাত ছিল, কিন্তু গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির ফ্র্যাঞ্চাইজ নিজেদের দমে নিজেদের সাকসেসকে অর্জন করে। যখন গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির নামকে সুপারহিরো ফ্যান্সরা প্রথমবারের জন্য শোনে, তখন নর্মাল সুপারহিরো ফ্যান্সরা এই মুভিকে দেখবে না এটিকে পরিষ্কার করে দেয়। কিন্তু এই মুভিটি নিজেদের নামকে আয় করে নেয় এই মুভিটির রিলিজ হওয়ার সাথে সাথেই, একটি অসাধারণ স্টোরি এবং একটি অসাধারণ টিমের সাথে। এসব ছাড়াও এই মুভিটির অসাধারণ গানগুলো থিয়েটারকে এতটাই ভালোভাবে মনোমুগ্ধ করে দেয়, যার ফলে এই মুভিটি এক প্রকারের হিট হয়ে যায়। যেখানে এই মুভিটি $230 মিলিয়ন তৈরি হয়ে $750 মিলিয়ন আয় করে নেয়। গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি নিজেদের প্রথম ফর্মুলাকে মেনে চলে তাদের দ্বিতীয় মুভি গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি ভলিউম 2 কে নিয়ে চলে আসে, যেখানে মুভিটি $200 মিলিয়ন তৈরি হয়ে $860 মিলিয়ন আয় করে নেয়। এই মুভিটি নিজের প্রথম পার্টের মতো অতটা তো অসাধারণ ছিল না, কিন্তু এই মুভিটি খুবই বড় অ্যাডভান্টেজ পেয়ে যায় ইনফিনিটি সাগার ইম্পর্টেন্ট ফেজ 3 এর মধ্যে থাকার জন্য। এরপরে আমরা আবার গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সিকে দেখতে পাই অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এর মধ্যে, যেখানে তাদের রোল খুবই বেশি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু তারা বাকি সমস্ত ক্যারেক্টারদের মতো অতটাও সাইন করেনি। এরপরে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির হিটের পেছনে যে সব থেকে বেশি দায়ী ছিল অর্থাৎ জেমস গান, তার সাথে খুবই বড় একটি কন্ট্রোভার্সি হয়ে যায়। তাকে সব থেকে প্রথমে মার্ভেল থেকে বাইরে বার করে দেওয়া হয়, কিন্তু কিছু সময় পরে আবার তাকে ডেকে নেওয়া হয় তার নিজের স্টোরিকে কমপ্লিট করার জন্য। এরপরে সে ফেরত আসার পর নিজের ফর্মুলাকে আবার রিপিট করে, কিন্তু এইবারে সে নিজের মুভির মধ্যে আরো বেশি পরিমাণে ইমোশনকে অ্যাড করে দেয়, যেখানে বাকি সমস্ত
মার্বেল মুভিগুলো স্ট্রাগল করছিল, অন্যদিকে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির ভলিউম 3 মুভিটি নিজেদের সাকসেসের সাথে কনসিস্টেন্স থাকে। এর ফলে এই মুভিটি $250 মিলিয়ন তৈরি হয়ে $840 মিলিয়ন আয় করে নেয়। এটিকে বলা হয় কনসিস্টেন্সি। নাম্বার 6, ডক্টর স্ট্রেঞ্জ। আজকের সময়ের সুপারহিরো ফ্যান্সরা হয়তো এটিকে জানে না, আগের মার্বেলের মুভিগুলো গ্রাউন্ডনেসের জন্য খুবই বেশি ফেমাস ছিল, যেখানে প্রত্যেকটি জিনিসেরই কারণ এবং কানেকশন ছিল। কেমন ভাবে আর্ক রিয়েক্টর আয়রন ম্যানের স্যুটকে পার দিত এবং কেমন ভাবে সুপার সোলজার সিরামের জন্য ক্যাপ্টেন আমেরিকা এবং হাল্ক পরিবর্তন হলো। কিন্তু এই সমস্ত জিনিসগুলো পরিবর্তন হয়ে যায় ডক্টর স্ট্রেঞ্জের সাথে। মার্বেলের মধ্যে ম্যাজিক এসে যায় ফুল ফোর্সের সাথে, যেখানে এটিও এক প্রকারের ট্রানজিশন ছিল। এখানে মেন ক্যারেক্টার ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ নিজেও একজন নিউরো সার্জন ছিল, যে আগে গিয়ে পরিবর্তন হয়ে যায় পৃথিবীর সর্সারার সুপ্রিমে। এরপর থেকে মার্বেলের মধ্যে মাল্টিভার্সের টার্মও আসতে শুরু হয়ে যায়, যেখানে ডক্টর স্ট্রেঞ্জের প্রথম মুভিটি $230 মিলিয়ন তৈরি হয়ে $670 মিলিয়ন আয় করে নেয়। এরপর থেকে ডক্টর স্ট্রেঞ্জ মার্বেলের প্রত্যেকটি মুভির মধ্যে আসতে শুরু করে দেয়। ইনফিনিটি সাগার মধ্যে মেন লাইমলাইটের মধ্যে এসে যাওয়ার পর এখন সমস্ত ফ্যান্সদের মাঝে মাল্টি সাগার মধ্যেও ডক্টর স্ট্রেঞ্জের রোল খুবই বড় একটি ইম্প্যাক্ট নিয়ে আসবে। এই কথা কেউ বললে ভুল হবে না যে বেসিক্যালি মাল্টিভার্স সাগাকেও ক্রিয়েট করেছিল ডক্টর স্ট্রেঞ্জই। প্রথমে স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভির মধ্যে এবং এরপরে দ্বিতীয় অ্যাডভেঞ্চার ডক্টর স্ট্রেঞ্জ অফ মাল্টিভার্স অফ ম্যাডনেস এর মধ্যে, যেখানে এই সময়ের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ মুভিটিকে ডাইরেক্ট করে স্যাম রামি, যিনি একটি ভালো ভিজুয়াল মুভিকে তৈরি করে নেয়। কিন্তু এর মধ্যেও অত ভালো মেটেরিয়াল ছিল না। মুভির মধ্যে স্কারলেট উইচের বেশি পরিমাণে ইনভলভমেন্ট থাকার জন্য মুভিটি ডক্টর স্ট্রেঞ্জের কম স্কারলেট উইচের মুভি বলে মনে হচ্ছিল। কিন্তু এরপরেও ডক্টর স্ট্রেঞ্জের ইম্প্যাক্ট এতটাই বড় ছিল, যার ফলে এই মুভিটি $350 মিলিয়ন তৈরি হয়ে $950 মিলিয়ন আয় করে নেয়। এমনকি এই সময়ের মধ্যে মার্বেল ডক্টর স্ট্রেঞ্জের আরেকটি মুভিকে নিয়েও কাজ করছে। এখানে আমরা ডক্টর স্ট্রেঞ্জকে মাল্টিভার্সের কেন্দ্রবিন্দুর মধ্যেই দেখতে পাবো এবং এতটা বেশি পরিমাণে ইম্পর্টেন্টের জন্যই ডক্টর স্ট্রেঞ্জ মার্বেলের খুবই প্রফিটেবল একটি ক্যারেক্টারে পরিবর্তন হয়ে যায়। নাম্বার 5, ব্ল্যাক প্যান্থার। ব্ল্যাক প্যান্থারকে আমরা সব থেকে প্রথম দেখতে পেয়েছিলাম সিভিল ওয়ারের মধ্যে, যেখানে এই মুভিটি পারফেক্টলি ওয়াকান্ডার রাজাকে ইনফিনিটি সাগার মধ্যে একটি ইম্পর্টেন্ট রোলের মধ্যে নিয়ে আসে। কিন্তু এই পজিশনের সফলতা তখন পাওয়া যায় যখন ব্ল্যাক প্যান্থার মুভিটিকে রিলিজ করা হয় অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার মুভিটি আসার 2 মাস আগে। মুভিটি খুবই বেশি প্রশংসা পায় তার কালচারাল ভিজুয়াল এফেক্টের জন্য। এর সাথে এই মুভিটি $200 মিলিয়ন তৈরি হয়ে প্রায় $1.35 বিলিয়ন আয় করে নেয়, যার ফলে সবাই তো খুবই অবাক হয়ে যায়। এই মুভিটি তো আসলে এতটাই পারফেক্ট ছিল, এখনো পর্যন্ত বলতে থাকা এই সমস্ত মুভিগুলোর মধ্যে এই মুভিটি সব থেকে কম বাজেটে তৈরি হয়ে মার্বেলকে সব থেকে বেশি প্রফিট এনে দেয়। এরপরে ওয়াকান্ডা পরিবর্তন হয়ে যায় ইনফিনিটি ওয়ারের ব্যাটল গ্রাউন্ডের মধ্যে। এর ফলে ব্ল্যাক প্যান্থার ফ্র্যাঞ্চাইজ আরো বেশি পুশ পেয়ে যায়। কিন্তু তখনই আমাদের সামনে হঠাৎ করে সামনে এসে যায় ব্ল্যাক প্যান্থার তাছাড়া রোলকে প্লে করা চ্যাডউইক বোসম্যান 4 বছর ধরে ক্যান্সারের দ্বারা আক্রান্ত হওয়ার পর সমস্ত সুপারহিরো ফ্যান্সদেরকেই বিদায় জানিয়ে দেয়। এই মুহূর্তটি সবার জন্য খুবই বেশি দুঃখজনক ছিল, কারণ চ্যাডউইক বোসম্যান এতটা ভয়ানক রোগে আক্রান্ত হওয়ার পরেও সে সমস্ত ধরনের ফ্যান্সদেরকেই এন্টারটেনমেন্ট করছিল। এমনকি ব্ল্যাক প্যান্থারের ফ্র্যাঞ্চাইজ তাকে ছাড়া অসম্পূর্ণ। কিন্তু মার্বেল চ্যাডউইক বোসম্যানকে ট্রিবিউট জানায় ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার মুভির মধ্যে। মুভির প্রথমে সিনগুলোকে দেখে এমন মনে হচ্ছিল সমস্ত ফ্যান্সরাই ওয়াকান্ডার সাথেই তাদের সুপারহিরো চলে যাওয়ার শোককে পালন করছে। মুভিটি পুরোপুরি ভাবে তাছাড়ার বিচারের উপরেই ছিল এবং বলা হতে থাকে তাছাড়া যদি এই সময়ের মধ্যে থাকতো তাহলে সে কি কাজকে করত। এর ফলে এই মুভিটিও সফল হয়। এই মুভিটি $250 মিলিয়ন তৈরি হয়ে $850 মিলিয়ন আয় করে নেয়। ব্ল্যাক প্যান্থার ফ্র্যাঞ্চাইজ হলো তাছাড়ারই আদর্শ, যার পরবর্তী চ্যাপ্টারকে আমরা দেখতে পাবো এর পরবর্তী মুভির মধ্যে, যেই মুভিটিকে নিয়ে মার্বেলরা এখন কাজ করা শুরু করে দিয়েছে। নাম্বার 4, ডেডপুল। এই পুরো লিস্টের মধ্যেই আমরা যেই সমস্ত ক্যারেক্টারদেরকে নিয়ে কথা বলেছি তাদের প্রত্যেকটি মুভি এক প্রকারের পিজি ছিল। আমরা যদি পুরো বিশ্বের হাইস্ট গ্রসিং মুভিগুলোকেও দেখি
তাহলে আমরা ভালো করে লক্ষ্য করতে পারবো যে এই সমস্ত মুভিগুলোকে বিশেষ করে টার্গেট করা হয় বাচ্চাদের উপর, যার ফলে ওই সমস্ত মুভিগুলো খুব ভালোভাবেই চলে। কিন্তু ডেডপুল মুভিটি আসার পর এই ফর্মুলাকে চেঞ্জ করে দেয়। রায়ান রেনল্ডস 2004 থেকেই রেডি ছিল ডেডপুলের সোলো মুভিকে নিয়ে আসার জন্য, যেখানে এক্সমেন অরিজিন উলভারিনের মধ্যে ওনার ডেডপুলকে দেখার পর ফক্স স্টুডিও পুরোপুরি ভাবে পরিষ্কার করে দেয় তারা ডেডপুলকে নিয়ে কোন রকম সোলো মুভিকেই বানাবে না। কিন্তু একটি লিক ক্লিপ এবং অনেক সুপার ফ্যানের সাপোর্টের জন্য ডেডপুল মুভিটি পুরোপুরি ভাবেই লাইমলাইটের মধ্যে এসে যায়, যার ফলে এই মুভিটি $58 মিলিয়ন তৈরি হয়ে এই মুভিটি আয় করে নেয় $780 মিলিয়ন। এমনকি এই মুভিটি এক প্রকারের আর রেটেড মুভি ছিল। এই মুভির বেশিরভাগ ক্রেডিট রায়ান রেনল্ডস এর পারফরম্যান্স এবং ডাইরেক্টর টিম মিলারের ক্রিয়েটিভিটির দিকে যায়। কিন্তু এর পরবর্তী ডেডপুল মুভির জন্য রায়ান রেনল্ডস নিয়ে আসে ডেভিড লিচকে ডাইরেক্টর হিসেবে। এই মুভির বাজেট প্রায় প্রথম মুভির থেকে দ্বিগুণ করে দেওয়া হয়, যার ফলে এই মুভিটি $110 মিলিয়ন তৈরি হয়ে মুভিটি $780 মিলিয়ন কে আয় করে নেয়। এরপরে বলা হতে থাকে মার্ভেলের মধ্যে একটি ডেডপুল মুভি আসতে চলেছে এবং এরপরে মার্ভেল ওই কথাটিকে সত্য করে দেয় যেটিকে এতটা সময় ধরে সমস্ত সুপার হিরো ফ্যান্সরাই চিন্তা করছিল। এখানে আমরা ডেডপুল এবং উলভারিনের টিম আপকে দেখতে পাই, কিন্তু এই মুভির কাহিনীকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকেই বাইরে রাখা হয়। কিন্তু এরপরেও এই মুভিটি হাইয়েস্ট গ্রসিং আর রেটেড মুভিতে পরিবর্তন হয়ে যায়। এই মুভিটি $200 মিলিয়ন তৈরি হয়ে $1.38 বিলিয়ন কেই আয় করে নেয়। মুভিটিকে এমসিইউ থেকে বাইরে রাখলেও এই মুভিটির কাহিনী অনেকটাই অসাধারণ ছিল এবং এখানে এটি প্রুভ হয়ে যায় যে ডেডপুল ক্যারেক্টারটি রায়ান রেনল্ডস এর জন্য কতটা বেশি পারফেক্ট। নাম্বার 3, আয়রন ম্যান। এখানে আপনারা সবাই অবাক হয়ে যেতে পারেন যে আয়রন ম্যান কেমন ভাবে এই লিস্টের মধ্যে থার্ড পজিশনের মধ্যে রয়েছে। এটি তো পরিষ্কার যে আয়রন ম্যানের ক্যারেক্টারটি খুবই একটি প্রফিটেবল ক্যারেক্টার, কিন্তু আমরা আয়রন ম্যানের সোলো প্রজেক্টকে আয়রন ম্যান 3 মুভিটি আসার পর থেকে আর দেখতেই পাইনি। আয়রন ম্যান মুভিটি আসলে সেই প্রথম মুভিটি ছিল যার জন্য মার্ভেল এতটা ভালোভাবে গ্রো করেছে। এমনকি ওই সময়ের মধ্যে মার্ভেলকে ডিজনিও কেনেনি, কিন্তু মার্ভেল নিজের সিনেমাটিক ইউনিভার্সকে ক্রিয়েট করতে চলেছিল, সেটিকেও খুবই ভালো একটি মুভির সাহায্যে। এই জন্য মার্ভেল নিজের পুরো দমকে লাগিয়ে দেয় রবার্ট ডাউনি জুনিয়র এবং জন ফেভারিকের উপর। এরপরে তারা দুজনে মিলে ইতিহাস তৈরি করে দেয়। এই মুভিটি আসার পরে মুভিটি সুপারহিট হয়ে যায়। এই মুভিটি $130 মিলিয়ন তৈরি হয়ে $580 মিলিয়ন কে আয় করে নেয়, যেখানে এই মুভিটির সাকসেসকে দেখে এই মুভিটি তাড়াতাড়ি সেকেন্ড পার্টটিকে নিয়ে আসার কথা চলতে শুরু হয়ে যায়। এর ফলে এই মুভিটির 2 বছর পরেই আয়রন ম্যান 2 মুভিটিও এসে যায়। কিন্তু এই মুভিটির মধ্যে কিছু তো ডিফারেন্ট ছিল। মুভি তো ভালো ছিল, কিন্তু এই মুভিটি আগের মুভিটির মতো অতটা চাপকে ছাড়তে পারেনি। এই সময়ের মধ্যে মার্ভেলের কাছে একটি বড় প্রবলেমও এসে যায়। মার্ভেলের কাছে তো আসলে কোন রকম ভালো ভিলেনই নেই। এরপরে মুভিটি $200 মিলিয়ন তৈরি হয়ে $620 মিলিয়ন কেই আয় করে নেয়। এটি এই মুভির ক্ষেত্রে অত বেশি জাম ছিল না, কিন্তু এরপরে যে ঘটনাটি ঘটে যায় যার ফলে আয়রন ম্যান আগের থেকেও বেশি হিট হয়ে যায়। আপনার হিসেবে কি প্রথম অ্যাভেঞ্জার্স মুভিটি অ্যাভেঞ্জার মুভি ছিল? আসলে ওটি তো কোন রকম অ্যাভেঞ্জার্স মুভি ছিল না, বরং ওটি তো ছিল প্রপার একটি আয়রন ম্যান মুভি। প্রথম অ্যাভেঞ্জার্স মুভিটি আসার পর সমস্ত সুপার হিরো ফ্যান্সরাই আয়রন ম্যানের জন্য পুরোপুরি ভাবেই পাগল হয়ে যায় এবং তখনই এটি পরিষ্কার হয়ে যায় যে আয়রন ম্যান খুবই একটি প্রফিটেবল ক্যারেক্টার। এরপরে মার্ভেল অতটা বেশি পরিমাণে সময়কে অপচয় করেনি এবং এই প্রফিটকে ক্যাপচার করার জন্য প্রথম অ্যাভেঞ্জার্স মুভির কিছু সময় পরেই সামনে এসে যায় আয়রন ম্যান 3 মুভি। এটি মার্ভেলের খুবই ভালো একটি ভেবে চিন্তে চাল ছিল, যার খুবই বেশি সুবিধাকে পায় মার্ভেল। এই মুভিটি $200 মিলিয়ন তৈরি হয়ে $1.25 বিলিয়ন কে আয় করে নেয়। এমনকি সোলো ক্যারেক্টার হিসেবে এই অ্যামাউন্টটি খুবই বেশি ছিল এবং আজকের সময়ে যদি আমরা ইমপ্লিমেন্টেশন কেও কাউন্ট করি তাহলে এই মুভিটি প্রায় $1.72 বিলিয়ন কেই আয় করে নিয়েছিল। এরপরে সাল 2013 মধ্যে এই কথাটি পরিষ্কার হয়ে যায় যে আয়রন ম্যান খুবই বেশি একটি প্রফিটেবল সুপার হিরো ক্যারেক্টার। কিন্তু চিন্তা করার বিষয় হলো এই যে মার্ভেল এতটা বড় সুবিধাকে আয়রন ম্যান 3 মুভির পর থেকে আর ক্যাপচারই করেনি। নাম্বার 2, ব্যাটম্যান। ব্যাটম্যান খুবই বেশি জনপ্রিয়, এমনকি সে আইকনিক ক্যারেক্টারদের মধ্যেও একটি ক্যারেক্টার। এই জন্যই ব্যাটম্যানের প্রত্যেকটি মুভি খুবই বেশি প্রফিটেবল হয়ে থাকে। এই কারণেই 1989 সালের আসা টিম বার্টনের ব্যাটম্যান মুভিটি $48 মিলিয়ন তৈরি হয়ে $411 মিলিয়ন কে আয় করে নেয় এবং এটি খুবই বড় একটি অ্যামাউন্ট ছিল বাজেটের দিক থেকে দেখলে। এর ফলে এই মুভিটির সেকেন্ড পার্টটি তৈরি হয় $80 মিলিয়ন, কিন্তু এই মুভিটি মাত্র $250 মিলিয়ন কেই আয় করতে পারে। এই
মুভিটি আগের পার্টের থেকে বেশি ভায়োলেন্ট এবং সেক্সুয়াল ছিল, যার ফলে এই মুভিটি নিজের ফ্যামিলি অডিয়েন্সকে হারিয়ে ফেলে। এর ফলে পরবর্তী ব্যাটম্যানের মুভিটি ব্যাটম্যান ফরএভারের টোনকে সেট করা হয়, কিন্তু এই মুভিটি অডিয়েন্সদের মাঝে এক ধরনের মিক্স রিভিউ কেউ পেয়ে যায়। এরপরেও এই মুভিটি $100 মিলিয়ন তৈরি হয়ে $330 মিলিয়ন কে আয় করে নেয়। এতক্ষণ পর্যন্ত ব্যাটম্যানের প্রত্যেকটি মুভি তার বাজেটের থেকে 3 গুণ টাকায় কামাচ্ছিল, কিন্তু এই সবকিছুই পরিবর্তন হয়ে যায় পরবর্তী ব্যাটম্যান মুভির সাথে। ব্যাটম্যান এর রবিন মুভিটি $160 মিলিয়ন তৈরি হয়ে মাত্র $230 মিলিয়ন কেই আয় করতে পারে, কিন্তু এর পেছনে খুবই বড় একটি কারণও ছিল। এই মুভির মধ্যে বেশিরভাগ তো খ্যান্নার প্রমোশনই ছিল। এই মুভিটির জন্যই ওয়ার্নার ব্রাদার্স লম্বা সময়ের জন্য ব্যাটম্যানকে নিয়ে কোন রকম মুভিকেই বানায়নি, কিন্তু 8 বছর পর অর্থাৎ 2005 সালে ক্রিস্টোফার নোলান সুপার হিরোকে নিয়ে মুভির ডেফিনেশনকে পরিবর্তন করে দেয় তার নিজের ব্যাটম্যান বিগিনস মুভির সাথে। এই মুভিটি $150 মিলিয়ন তৈরি হয়ে $370 মিলিয়ন কে আয় করে নেয়। এই মুভিটি সবার মনের মধ্যে জাগিয়ে দিয়েছিল যে ব্যাটম্যান কি এবং সে কি বা করতে পারে, কিন্তু এই যাওয়ার মধ্যেও ক্রিস্টোফার নোলান থামেনি। এই জন্যই তিনি 2008 সালে নিয়ে চলে আসে ব্যাটম্যানের দ্য ডার্ক নাইট মুভি। এই মুভিটিকে দেখার পর অনেক সুপারহিরো ফ্যান্সরাই এই মুভিটিকে ওয়ান অফ দ্য বেস্ট সুপারহিরো মুভি বলে দেয়, কিন্তু এই মুভিটিকে অসাধারণ বানানোর পেছনে সব থেকে বড় হাত ছিল হেথ লেজারের, কিন্তু তিনি এই মুভিটি রিলিজ হওয়ার আগেই মারা যায় এবং এই ডার্ক নাইট মুভিটি $185 মিলিয়ন তৈরি হয়ে $1 বিলিয়ন কে আয় করে নেয়, অর্থাৎ নিজের বাজেটের থেকে 5 গুণ টাকা। এর ফলে ব্যাটম্যান আবার নিজের টপ ফর্মের মধ্যে এসে যায়, কিন্তু ক্রিস্টোফার নোলান ব্যাটম্যানের এই পুরো কাহিনীকে পারফেক্ট ভাবে এন্ড করতে চেয়েছিল নিজের দ্য ডার্ক নাইট রাইজেস মুভির সাথে, যেখানে এই মুভিটি $300 মিলিয়ন তৈরি হয়ে মুভিটি $1.1 বিলিয়ন কে আয় করে নেয়। ক্রিস্টোফার নোলানের এই কাহিনীকে রেপ্লিকেট করা অন্যান্য ডাইরেক্টরদের জন্য খুব একটি কঠিন কাজ ছিল। ক্রিস্টোফার নোলানেরই বন্ধু জ্যাক স্নাইডার নিজের ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান মুভিটিকে নিয়ে সামনে এসে যায়, যেটি একটি হার্ডকোর মাইথোলজিকে নিয়েছিল, যেটি দুটো সাইডকে পারফেক্টলি ভাবে ম্যাচ করতে পারেনি, যার ফলে এই মুভিটি $300 মিলিয়ন তৈরি হয়ে $870 মিলিয়ন কে আয় করে নেয়। মুভিটি তো বক্স অফিসের মধ্যে খুবই ভালোভাবে সফলতা পায়, কিন্তু ক্রিটিক্সরা এই মুভিকে অতটাও ভালো বলেনি। ঠিক এমনটাই অবস্থা হয় জাস্টিস লিগের সাথে, কিন্তু এর পর থেকে ওয়ার্নার ব্রাদার্স এর কাছে খুবই বড় স্ট্রাগল আসতে শুরু হয়ে যায়, যেখানে তারা ডিসি ইউনিভার্সের জন্য পরবর্তী ব্যাটম্যান মুভিকে আর আনতেই পারেনি। প্রথমে ডাইরেক্টর এবং পরে কাহিনীকেও পরিবর্তন করে দেওয়া হয়, কিন্তু সবশেষে ইউনিভার্সকেই পরিবর্তন করে দেওয়া হয়। এরপরে 2022 সালে ম্যাড রিচ দ্য ব্যাটম্যান মুভিটিকে নিয়ে চলে আসে। এই মুভিটির জন্য সমস্ত ব্যাটম্যান ফ্যান্সদের ড্রিম পূরণ হয়ে যায়। লোকেরা তো ভরসাই করতে পারছিল না ভ্যাম্পায়ার রবার্ট প্যাটিনসন ব্যাটম্যানের রোলকে ভালোভাবে প্লে করতে পারবে নাকি পারবে না বলে, কিন্তু রবার্ট প্যাটিনসন নিজের পারফরমেন্সের সাহায্যে সবার মুখকে পুরোপুরি ভাবে বন্ধ করে দেয়। এই মুভিটি $200 মিলিয়ন তৈরি হয়ে $770 মিলিয়ন কে আয় করে নেয়। এমনকি এখনের সময় সমস্ত সুপারহিরো ফ্যান্সরাই পরবর্তী ব্যাটম্যান মুভির জন্যই অপেক্ষা করছে। এখান থেকে বোঝা যায় ব্যাটম্যান ক্যারেক্টারটি খুবই একটি প্রফিটেবল ক্যারেক্টার। নাম্বার 1, স্পাইডারম্যান দুনিয়ার মধ্যে রাখা এমন একটি মার্বেল ক্যারেক্টার যাকে সমস্ত ছোট বাচ্চারাও খুবই ভালোভাবে জানে। জনপ্রিয়তার দিক দিয়ে যতটা পরিমাণে সুপারম্যান এবং ব্যাটম্যান পরিচিত, ততটাই বেশি পরিমাণে ফেমাস হলো স্পাইডারম্যান। এমনকি স্পাইডারম্যানকে ওন করে থাকা সোনি স্টুডিও শুধুমাত্র এই ক্যারেক্টারটির দ্বারাই চলছে। সোনি স্টুডিও স্পাইডারম্যানের এই ক্যারেক্টারটিকে কিনে নিয়েছিল সাল 1999 এর মধ্যে, সেটিকেও শুধুমাত্র $7 মিলিয়ন পরিবর্তে, এবং এটি ছিল সুপার ইতিহাসে সব থেকে প্রফিটেবল ডিল। এবং এখন আপনারা দেখতে পাবেন ওই $7 মিলিয়ন জন্য সোনি পিকচার কতটা বেশি পরিমাণে টাকাকে কামাতে পেরেছিল। সোনি 2002 সালে স্যাম র্যামিকে নিয়ে নিজেদের প্রথম স্পাইডারম্যান মুভিকে রিলিজ করে, এবং এটি একটি পারফেক্ট স্পাইডারম্যান মুভি ছিল। মুভিটিকে দেখে আপনারা অতি সহজেই বলতে পারবেন স্যাম র্যামি নিজের পুরো প্যাশনকেই এই ক্যারেক্টারের মধ্যেই ঢেলে দিয়েছিল, এবং এটি দুনিয়ার প্রথম মুভি ছিল যেটি নিজের প্রথম উইকেন্ডের মধ্যেই $100 মিলিয়ন কে আয় করে নেয়, যেখানে এই মুভিটি $139 মিলিয়ন তৈরি হয়ে $825 মিলিয়ন কে আয় করে নেয়। সবাই এই মুভিটিকে দেখে খুবই প্রশংসা করছিল, এবং স্যাম রেমি পুরোপুরি ভাবে তৈরি হয়ে গিয়েছিল স্পাইডারম্যান কে নিয়ে পরবর্তী মুভিকে বানানোর জন্য, যার ফলে তিনি মাত্র 2 বছরের মধ্যেই স্পাইডারম্যান 2 মুভিটিকে নিয়ে চলে আসে। এমনকি স্পাইডারম্যান 2 মুভিটি প্রথম স্পাইডারম্যান মুভির থেকেও অনেকটাই অসাধারণ ছিল। এই মুভিটিকে নিয়ে অডিয়েন্সরা খুবই
প্রশংসা করতে শুরু করে। এরপরে সোনি পরবর্তী স্পাইডারম্যান মুভিটিকেও নিয়ে আসার জন্য তৈরি হয়ে যায়। মুভির মধ্যে প্রথমত শুধুমাত্র দুটো ভিলেনই থাকবে এটিকে ডিসাইড করা হয়, কিন্তু প্রডিউসাররা এই মুভির মধ্যে আরো একটি ভিলেন অর্থাৎ ভেনমকে অ্যাড করে নেয়। আসলে এতগুলো ক্যারেক্টারের জন্য মুভির লেন্থ অনেকটাই বড় হয়ে যায়, যার ফলে প্রডিউসাররা চিন্তা করে এই মুভিটিকে নিয়ে দুটো পার্ট বানানো হবে, কিন্তু তারা এই মুভির মধ্যে মাঝখানে কোনো ধরনের ক্লাইম্যাক্সকে খুঁজে পাচ্ছিল না। এই জন্যই ওই সময়ের সব থেকে এক্সপেন্সিভ মুভি আমাদের সামনে এসে যায়। এই মুভিটি $350 মিলিয়ন তৈরি হয়ে $890 মিলিয়ন আয় করে নেয়, কিন্তু এই মুভিটিকে দেখে ক্রিটিক্স এবং অডিয়েন্সরা অতটাও বেশি পছন্দ করেনি। এরপরে প্রডিউসাররা স্পাইডারম্যানের কাহিনীকে রিবুট করার কথা বলতে থাকে। এরপরে মার্ক ওয়েব নিয়ে চলে আসে তার দ্য অ্যামেজিং স্পাইডারম্যান মুভি। এই মুভিটিও $230 মিলিয়ন তৈরি হয়ে $758 মিলিয়ন আয় করে নেয়। এরপরেই এই মুভির সেকেন্ড পার্টকে 2 বছর পরেই নিয়ে চলে আসা হয় এবং দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 2 এর মধ্যে ওই সমস্ত কমপ্লেন গুলোকেই করা হয় যেগুলোকে স্পাইডারম্যান 3 এর মধ্যে শুনতে পাওয়া যাচ্ছিল। এই মুভিটিও $300 মিলিয়ন তৈরি হয়ে $710 মিলিয়ন আয় করে নেয়। সোনি স্টুডিও এই মুভিটির ক্রিটিসিজমকে দেখে খুব বেশি চিন্তার মধ্যে এসে যায়। এই জন্যই সোনি ডিসাইড করে নেয় যে তারা মার্ভেল স্টুডিওর সাথে মিলে তারা স্পাইডারম্যানের নতুন ট্রিলজিকে নিয়ে আসতে চলেছে। এখানে এই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এবং সোনি স্টুডিওর খুব বেশি সুবিধা হয়ে যায়। মার্ভেলের সব থেকে বড় সুবিধা হতে চলেছিল তাদের সব থেকে জনপ্রিয় ক্যারেক্টার তাদের সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আসতে চলেছিল। অন্যদিকে সোনির সুবিধা হতে চলেছিল সে নিজের ক্যারেক্টার গুলোকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বড় প্লেগ্রাউন্ডের মধ্যে দেখাতে পারত। এর ফলে স্পাইডারম্যান হোমকামিং মুভিটি $175 মিলিয়ন তৈরি হয়ে $880 মিলিয়ন আয় করে নেয়। এই মুভিটির টোন অনেকটাই লাইট ছিল এবং পিটার পার্কারের মুভিকে নিয়ে খুবই বেশি পরিমাণে ফোকাস করা হয়েছিল। এরপরে আমরা স্পাইডারম্যানকে দেখতে পাই অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার মুভির মধ্যে এবং এরপরে আমরা তাকে দেখতে পাই অ্যাভেঞ্জার এন্ড গেমের মধ্যেও। এই দুটো মুভির জন্য স্পাইডারম্যানের জনপ্রিয়তা আগের থেকে অনেক বেশি হয়ে যায়, যার ফলে আমরা তার রেজাল্টকে দেখতে পাই স্পাইডারম্যান ফার ফ্রম হোমের মধ্যে। এন্ড গেমের 2 মাস পরেই এই মুভিটি রিলিজ হওয়ার পর এই মুভিটি $160 মিলিয়ন তৈরি হয়ে $1.1 বিলিয়ন আয় করে নেয়। এই মুভিটিও অনেকটাই বেশি মানে অসাধারণ ছিল এবং এই মুভিটির মধ্যে থাকা সমস্ত অ্যাকশন সিন, ভিএফএক্স, এমনকি এই মুভিটির স্টোরি লাইনকে নিয়েও খুব বেশি প্রশংসা হচ্ছিল। এরপরে স্পাইডারম্যানের যে মুভিটি আছে সেটি প্রায় সুপারহিরো জনরাকেই পরিবর্তন করে রেখে দেয়। স্পাইডারম্যান নো ওয়ে হোম আমাদের সামনে আসে সাল 2021-এর শেষের দিকে এবং এটি প্যান্ডামিকের সময় ছিল, যেখানে এই মুভিটি $200 মিলিয়ন তৈরি হয়ে মুভিটি $1.9 বিলিয়ন আয় করে নেয়। এই মুভিটির সমস্ত সুপারহিরো মুভিগুলোর মধ্যেই সব থেকে বেশি প্রফিটেবল মুভি ছিল, সেটিও প্যান্ডামিকের সময়ের মধ্যে। এই মুভিটি মার্ভেলের মধ্যে পুরোপুরিভাবে মাল্টিভার্সের কনসেপ্টকেও নিয়ে চলে আসে এবং এই মুভিটি স্পাইডারম্যানের সমস্ত মুভির ভ্যালুকে আরো বেশি বাড়িয়ে দেয় এবং এই মুভিটি সবাইকে জানিয়ে দেয় যে স্পাইডারম্যান কেন সমস্ত সুপারহিরোদের মধ্যে সব থেকে বেশি ফেভারিট। বন্ধুরা, এটিই ছিল সেই টপ 10 ক্যারেক্টার যাদেরকে নিয়ে স্টুডিও যদি মুভি নিয়ে আসে তাহলে সেই সমস্ত মুভিগুলো অবশ্যই হিট হবে। বন্ধুরা, এখানে আপনারা মনে করতে পারেন এই ক্যারেক্টার গুলোর মধ্যে সুপারম্যান কোথায়? এই কথাকে তো অবশ্যই মানতে হবে সুপারম্যান খুবই একটি জনপ্রিয় ক্যারেক্টার, কিন্তু এখনো পর্যন্ত সুপারম্যানের সমস্ত মুভিগুলো অতটা বেশি পরিমাণে প্রফিট কামাতে পারেনি। এমনকি সুপারম্যান মুভি থেকে অ্যাকুয়াম্যানের মুভিগুলো বেশি পরিমাণে প্রফিটকে কামায়। বন্ধুরা, এটাই ছিল সব থেকে প্রফিটেবল 10টি সুপারহিরো ক্যারেক্টার যাদের মুভিগুলো কখনোই ফ্লপ হবে না। বন্ধুরা, আপনাদের এই সমস্ত ক্যারেক্টারদের মধ্যে ফেভারিট ক্যারেক্টার কোনটি সেটিকে আপনারা কমেন্ট করেও বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।